হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের আজকের ক্লাসের রেকর্ডিংয়ের আগে আমি একটু গত ক্লাসের যে লেকচারটা ছিল সেটা একটু রিভিউ করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমরা পড়ছিলাম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে কস্ট ক্লাসিফিকেশনগুলো। কস্টগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যদি কেউ জিজ্ঞেস করে যে কস্টকে কত উপায়ে ভাগ করা যায়, আপনি বলতে পারেন বহু ভাগ করা যায় এটাকে। প্রথমত আমরা যে একটা ব্রড একটা ক্লাসিফিকেশন দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে কস্টগুলোকে তাদের এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করার সময় সাধারণত ওদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, অন্য আরেকটা হচ্ছে পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট মানে হচ্ছে যেটা আমাদের উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত যে খরচগুলো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে খরচগুলো, সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট। এগুলো নর্মালি হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় এটাকে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট তৈরি করতে যে উপাদানটা লাগে আর কি। যেমন আমি বলেছিলাম ক্লাসে যে আমাদের একটা টেবিল তৈরি করতে কাঠের প্রয়োজন হয়, একটা ড্রেস তৈরি করতে কাপড়ের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল। এছাড়া ডিরেক্ট লেবার হচ্ছে গিয়ে আমাদের যে শ্রম প্রয়োজন হয়, যেমন একটা দর্জি তিনি কাপড়টা তৈরি করেন, তার যে মজুরি সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট লেবার। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে এই ম্যাটেরিয়াল এবং লেবার বাদে অন্য যা কিছু খরচ আছে সব কিছুই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এছাড়া পিরিয়ড কস্ট হচ্ছে কি আমরা নর্মালি এগুলোকে খরচ বলে থাকি। তো এগুলো নর্মালি হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট, যেগুলো সরাসরি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত না কিন্তু বিক্রি বৃদ্ধিতে সহায়তা করে কিংবা প্রশাসনিক কাজগুলোতে হেল্প করে, সেই ধরনের কস্টগুলো হচ্ছে পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্টকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সেলিং কস্ট, অন্য একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেলিং কস্ট মানে হচ্ছে যেই খরচগুলো আমাদের বিক্রি বৃদ্ধিতে সহায়তা করে, যেটা আগে বললাম। যেমন আমি কোনো সেলসম্যান রাখলাম, তাকে বললাম তুমি যতগুলো বিক্রি করতে পারবে তার উপর তোমাকে একটা কমিশন দেওয়া হবে। এই সেলিং কমিশনটাই হচ্ছে একটা সেলস কস্ট। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে প্রশাসনিক খরচ। যেমন আমি যদি কোনো রিসিপশন রেখে থাকি, কোনো অ্যাকাউন্ট্যান্ট রেখে থাকি, যারা ওভারঅল প্রতিষ্ঠানটার জন্য কাজ করবে, নর্মালি বিক্রির জন্য, শুধুমাত্র বিক্রির জন্য না, তো ওভারঅল অফিসটার জন্য, ওভারঅল প্রতিষ্ঠানটার জন্য কাজ করবে, তাদের হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা প্রশাসনিক খরচ বলে। এরপরে আমরা কস্টের বিহেভিয়ার অনুযায়ী একে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে মিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্ট মানে হচ্ছে যখন অ্যাক্টিভিটি অনুযায়ী কস্টগুলো বাড়ে বা কমে। অ্যাক্টিভিটি কোনগুলো? যেমন একটা কাপড় তৈরি করা, এটা হচ্ছে, এখানে কাপড় তৈরি করাটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি। যদি কাপড় তৈরি করার সাথে সাথে খরচগুলোও বাড়তে থাকে তাহলে আমরা সেটাকে ভ্যারিয়েবল কস্ট বলতে পারি। ভ্যারিয়েবল কস্ট কোনগুলো? যেমন আমার একটা ড্রেস তৈরি করতে 2.5 গজ কাপড় লাগে, 2টা ড্রেস করতে 5 গজ লাগবে। তো এরকমভাবে যেহেতু আমার যত ড্রেস বাড়াচ্ছি, মানে অ্যাক্টিভিটি যত বাড়াচ্ছি, এটার সাথে সাথে কি কস্টও কী করতেছে? বাড়তেছে। তাহলে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট হচ্ছে যেটা ফিক্সড থাকে। যেমন আমি যেই রুমটার মধ্যে কাপড়গুলো তৈরি করি সেই রুমের ভাড়া, এটা একটা ফিক্সড কস্ট। কেমন করে ফিক্সড কস্ট? আমি যদি একটা কাপড়ও তৈরি করি আমাকে যে 10,000 টাকাই ভাড়া দিতে হবে, আমি যদি 10টা কাপড়ও তৈরি করি আমার রুমের 10,000 টাকাই ভাড়া দিতে হবে। তো এটা অ্যাক্টিভিটির সাথে সাথে পরিবর্তন হয় না। এই খরচগুলোকে আমরা ফিক্সড কস্ট বলি। আর মিক্সড কস্ট হচ্ছে যেখানে একটা অ্যাক্টিভিটির ভিতরে দুইটা উপাদান থাকে, ভ্যারিয়েবলও থাকে এবং ফিক্সড এলিমেন্টও থাকে। এটার একটা উদাহরণ আমরা দেখেছিলাম, যেমন স্যালারিজ। আমাদের স্যালারির হয়তো একটা অংশ ফিক্স থাকে যে নির্দিষ্ট একটা মাসে তুমি 10,000 করে টাকা পাবে। এরপরে তুমি যদি ওভারটাইম করো, শুক্র শনিবার যদি তুমি কাজ করো, ঘন্টা প্রতি তোমাকে কী করা হবে? স্যালারি বা ওয়েজেস দেওয়া হবে। এটা হচ্ছে একটা মিক্সড কস্টের উদাহরণ, যেখানে আমার মাসিক বেতনটা ফিক্সড কিন্তু আমার ওভারটাইমের জন্য ঘন্টা প্রতি মজুরি বা স্যালারিটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। এছাড়াও আমরা কি করতে পারি? খরচগুলোকে তাদের অনুযায়ী ভাগ করতে পারি। খরচগুলোকে তাদের ডিরেক্ট মানে ইজিলি ট্রেস করা যায় কিনা এ ধরনের অনুযায়ী আমরা খরচগুলোকে ভাগ করতে পারি, ডিপার্টমেন্টাল কস্টগুলোকে। যেমন ডিরেক্ট কস্ট এবং ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট মানে হচ্ছে যেটা আমরা ইজিলি ট্রেস করতে পারি। ইজিলি ট্রেস করা মানে কি? ইজিলি ট্রেস করা মানে হচ্ছে একটা
প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমি যদি খরচটাকে সরাসরি প্রোডাক্টের উপর ভাগ করে দিতে পারি তাহলে সেটাকে বলা হয় ইজিলি ট্রেস করা। যেমন একটু আগে আমরা বলছিলাম যে আমি কিন্তু চাইলেই বলতে পারছি যে এই কাপড়টা তৈরি করতে মানে এই ড্রেসটা তৈরি করতে কতটুকু কাপড় লাগলো, কয়টা বোতাম লাগলো, কয়টা চেইন লাগলো, এগুলো কিন্তু আমি বলতে পারছি। কিন্তু আমি কিন্তু বলতে পারবো না যে ওই কাপড়টা তৈরি করতে ওই বিল্ডিংয়ের ভাড়াটার কতটুকু অংশ লেগেছে, বা ওই কাপড়টা তৈরি করতে ওই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি কস্টের কতটুকু ব্যয় হয়েছে, লাইটটা কত সময় খরচটা হয়েছিল, এটা কিন্তু আমরা সাধারণত বলতে পারি না। এগুলো হচ্ছে ইনডিরেক্ট কস্ট, যেগুলো ইজিলি ট্রেস করা যায় না। আর ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা খরচগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি, বা কস্টগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট, আরেকটা হচ্ছে সাঙ্ক কস্ট, এবং অন্য আরেকটা হচ্ছে অপরচুনিটি কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট মানে হচ্ছে যখন আমাদের দুইটা অল্টারনেটিভের মধ্যে খরচটা মাঝখানে এসে দাঁড়ায়, যে ডিফার করে, সেটাই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়াল কস্ট। যেমন আমি যদি একটা আপেল কিনতে যাই সেটার দাম যদি হয় 10 টাকা, এবং আমি যদি একটা কমলা কিনতে যাই সেটার দাম যদি হয় 15 টাকা, তাহলে এখানে আমার ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে গিয়ে 5 টাকা। সাঙ্ক কস্ট মানে হচ্ছে যেটা একটা অতীতের একটা খরচ, যেটা অলরেডি হয়ে গিয়েছে এবং কোনোভাবেই আমার বর্তমান ডিসিশনকে এটা এফেক্ট ফেলবে না, এই ধরনের খরচগুলোকে আমরা বলি সাঙ্ক কস্ট। এর উদাহরণ আমরা বলেছিলাম যে আমার একটা মেশিন কিনেছিলাম, সেই মেশিনটার খরচ যেটা অলরেডি কিনে ফেলেছি, এটা একটা অ্যাবসোলিউট এখন মেশিন, এখন আর কোনোভাবেই কাজে লাগছে না, এটা একটা সাঙ্ক কস্টের উদাহরণ। আর এরপরে আমরা বলেছিলাম অপরচুনিটি কস্টের কথা। অপরচুনিটি কস্ট মানে হচ্ছে ফরগন বেনিফিট, যেটা আমরা অন্য আরেকটা অল্টারনেটিভ নিতে গিয়ে যেটাকে ছেড়ে দিলাম, সে ধরনের বেনিফিটগুলোকে আমরা বলছি অপরচুনিটি কস্ট। যেমন আমি যদি এখন ঘুরতে যাই, আমাকে হয়তো বা বলবে যে তুমি 1 মাসের স্যালারি, আমি 1 মাসের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি, তো আমাকে হয়তো বলবে ঠিক আছে তুমি ঘুরতে যেতে পারো, কিন্তু তোমার লিভ দেওয়া হবে কিন্তু আনপেইড, মানে তোমাকে টাকা দেওয়া হবে না। তাহলে এই যে ঘুরতে যাওয়ার অপরচুনিটি কস্ট হচ্ছে আমার সেই 1 মাসের বেতন, এটা একটা ফরগন বেনিফিট বা অপরচুনিটি কস্ট। এরপর আমরা একটা উদাহরণ দেখেছিলাম, উদাহরণটাতে আমরা পড়েছিলাম পর্টার কোম্পানি ম্যানুফ্যাকচার করে ফার্নিচার, যাদের টেবিল নামে একটা টেবিল একটা প্রোডাক্ট, যারা যেহেতু ফার্নিচার তৈরি করে তারা, তো তাদের কিছু সিলেক্টেড কস্ট নিচে দেওয়া ছিল, কস্টের কথা এখানে বলা ছিল, সেই কস্টগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে এটা কী ধরনের খরচ। তো তার আগে আমরা নিজেরাই একটা টেবিল তৈরি করে নিয়েছি, যে টেবিলটার মধ্যে আমরা আমাদের সবগুলো কস্টগুলোকে প্রথমে হেডিং দিয়েছি। হেডিং মানে হচ্ছে আমরা লিখেছি ওইখানে ভ্যারিয়েবল কস্ট কিংবা ফিক্সড কস্ট, পিরিয়ড কস্টের আন্ডারে আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাকে লিখেছি। প্রোডাক্ট কস্টের আন্ডারে আমরা 3 ধরনের কস্টটা লিখেছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর অন্যদিকে আমাদের 2টো এক্সট্রা কস্ট ছিল, সেটা হচ্ছে সাঙ্ক কস্ট এবং অপরচুনিটি কস্ট। তাহলে চলেন আমরা একটু দেখি এক এক করে প্রথম 1 থেকে 9 পর্যন্ত যে খরচগুলোর কথা বলা আছে সেগুলোর ধরন কী সেটা একটু খুঁজে বের করি। প্রথমত বলা আছে দ্য টেবিলস আর মেড অফ উড দ্যাট কস্ট 100 পার টেবিল। তার মানে হচ্ছে টেবিলগুলো তৈরি করা হয় কাঠ দিয়ে, যাদের খরচ হচ্ছে প্রতি টেবিল $100। তার মানে হচ্ছে টেবিল 2টা তৈরি করলে তাদের $200 লাগে, 3টা তৈরি করলে 300, এভাবে যত টেবিল তৈরি করে ততই বাড়তে থাকে। তার মানে অ্যাক্টিভিটি বাড়লে খরচও বাড়ছে, তাহলে এটা একটা ভ্যারিয়েবল কস্ট। আর পাশাপাশি এটা একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, কারণ একটা টেবিল তৈরি করার ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে কাঠ। 2 নম্বর যে খরচটার কথা বলা আছে সেটা হচ্ছে দ্য টেবিলস আর অ্যাসেম্বল বাই ওয়ার্কার অ্যাট এ ওয়েজ কস্ট অফ 40 পার টেবিল। তার মানে টেবিলগুলোকে অ্যাসেম্বল করে কিছু ওয়ার্কার
বা কিছু শ্রমিক যাদের মজুরি হচ্ছে 40 টাকা পার টেবিল বা $40 পার টেবিল। এটাও একটা ভ্যারিয়েবল কস্ট, কারণ টেবিলের অ্যাক্টিভিটি বাড়লে মানে টেবিল বাড়লে তাদের ওয়েজটাও বাড়ছে। তাদের একটা টেবিলের জন্য 40 টাকা, 2টা টেবিল করলে তারা 80 টাকা নিচ্ছে। পাশাপাশি এটা একটা ডিরেক্ট লেবার কস্ট, কারণ টেবিল তৈরির সাথে এই লেবারগুলো সরাসরি সম্পর্কযুক্ত। 3 নম্বর যে কস্টার কথা বলা আছে সেটা হচ্ছে ওয়ার্কার্স অ্যাসেম্বলিং দ্য টেবিলস আর সুপারভাইজড বাই আ ফ্যাক্টরি সুপারভাইজার হু ইজ পেইড $38,000 পার ইয়ার। তার মানে হচ্ছে যারা অ্যাসেম্বল করে যে শ্রমিকগুলো তাদেরকে দেখাশোনা করার জন্য একজন সুপারভাইজার রাখা হয়েছে, ফ্যাক্টরি সুপারভাইজার, যার বেতন হচ্ছে ইয়ারলি 38,000। এটা একটা ফিক্সড কস্ট, কারণ টেবিল 10টা বেশি তৈরি করলেও এই সুপারভাইজারের স্যালারি কমবে বা বাড়বে না। তার মানে টেবিলের অ্যাক্টিভিটির সাথে এর কোনো সম্পর্ক নাই। পাশাপাশি এটা একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা আগেই বলেছিলাম ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল বাদ বাকি সব খরচগুলো হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত, সব খরচগুলোই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা কেন ডিরেক্ট লেবার না? কারণ হচ্ছে এই সুপারভাইজার সরাসরি টেবিল তৈরির সাথে সম্পর্কযুক্ত না, তিনি শুধুমাত্র সুপারভাইজ করেন। আচ্ছা, 4 নম্বরটায় বলেছে ইলেকট্রিক্যাল কস্ট আর 2 পার মেশিন আওয়ার। বৈদ্যুতিক খরচ হচ্ছে $2 প্রতি আওয়ার প্রতি, মানে ঘন্টা প্রতি $2। আর মেশিন আওয়ার প্রয়োজন হয় এক একটা টেবিল তৈরি করতে 4 ঘন্টা লাগে আর কি। তার মানে হচ্ছে টেবিল যত বাড়বে ইলেকট্রিক কস্টটাও তত বাড়বে। যেহেতু একটা টেবিল তৈরি করতে 4 ঘন্টা লাগে, 2টা টেবিল তৈরি করতে 8 ঘন্টা লাগবে, তাহলে ইলেকট্রিক কস্টটাও পাশাপাশি বাড়তে থাকবে। তাহলে এই যে 4 নাম্বার ইলেকট্রিক কস্টটা, এটা একটা ভ্যারিয়েবল কস্ট, পাশাপাশি এটা একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। 5 নাম্বারটায় বলেছে দ্য ডেপ্রিসিয়েশন অন দ্য মেশিন ইউজ টু মেক দ্য টেবিলস আর 10,000 পার ইয়ার। যে ডেপ্রিসিয়েশন, যে মেশিনটা দিয়ে টেবিল তৈরি করা হয় তার ডেপ্রিসিয়েশন হচ্ছে 10,000 টাকা প্রতি বছর। অ্যান্ড দ্য মেশিনস হ্যাভ নো রিসেল ভ্যালু অ্যান্ড ডু নট ওয়্যার আউট থ্রু দ্য ইউজ। তার মানে হচ্ছে মেশিনের রিসেল কোনো ভ্যালু নাই, মানে বছর শেষ হয়ে গেলে মেশিনটা যখন বন্ধ হয়ে যাবে এটাকে আর কোনোভাবেই বিক্রি করা যাচ্ছে না, বিক্রি করা যায় না, বা বিক্রি করলে কোনো টাকা পাওয়া যায় না। অ্যান্ড ডু নট ওয়্যার আউট থ্রো আউট দ্য ইউজ, এর মানে হচ্ছে মেশিনটা ব্যবহার করলে এর কোনো ক্ষয় হয় না। তাহলে এই যে খরচটা, এটা একটা ফিক্সড কস্ট, কারণ টেবিল যতই তৈরি করুক, যেহেতু এটা টেবিলটা তৈরি করলে কোনো ক্ষয় হয় না, তার মানে এটা হচ্ছে কি টেবিলের অ্যাক্টিভিটির সাথে এর কোনো সম্পর্ক নাই। অ্যাক্টিভিটি বাড়লে ও কী করছে না, বাড়ছে বা কমছে না, তাহলে ডেপ্রিসিয়েশন একটা ফিক্সড কস্ট, পাশাপাশি এটা একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এছাড়াও এটা একটা সাঙ্ক কস্ট, কারণ এই টেবিলটা অলরেডি তো মানে কেনা হয়ে গেছে, এটা একটা অতীতের একটা খরচ, এবং এটা ভবিষ্যৎ ডিসিশনের ক্ষেত্রে এটা কোনোভাবেই কী করবে না, প্রভাব ফেলবে না। 6 নাম্বারটা হচ্ছে দ্য স্যালারি অফ প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি 1 লাখ পার ইয়ার। প্রতিষ্ঠানের যে প্রেসিডেন্ট বা মালিক তার স্যালারি হচ্ছে প্রতি বছর 1 লাখ টাকা। এটা একটা ফিক্সড। টেবিল 2টা বেশি বিক্রি করলেও তার স্যালারি কমছে না, 2টা কম বিক্রি করলেও তার স্যালারি কমছে না। তার মানে এটার সাথে তার টেবিল অ্যাক্টিভিটির কোনো সম্পর্ক নাই। পাশাপাশি এটা একটা পিরিয়ড কস্ট। কেন পিরিয়ড কস্ট? আমরা বলেছিলাম যে সেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে সম্পর্কযুক্ত খরচগুলো হচ্ছে পিরিয়ড কস্ট। এটা সেলিং না, কিন্তু এটা প্রশাসনিক খরচের সাথে সম্পর্কযুক্ত, মানে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে এটা একটা সম্পর্কযুক্ত খরচ। কারণ এই পুরো প্রতিষ্ঠানটা চালাতে একজন প্রেসিডেন্ট প্রয়োজন হয়, প্রশাসনিক দায়িত্ব পালন করতে একজন প্রেসিডেন্টের দরকার আছে, এই জন্য এটা একটা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। 7 নাম্বারটায় বলেছে দ্য কোম্পানি স্পেন্ড 2,50,000 পার ইয়ার টু অ্যাডভার্টাইজ ইটস প্রোডাক্ট। প্রতি বছর কোম্পানিটা 2,50,000 টাকা খরচ করে তাদের প্রোডাক্টগুলোকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। এটা একটা ফিক্সড কস্ট, কারণ তারা যদি 10টা টেবিল বেশিও বিক্রি করে তাদের বিজ্ঞাপন খরচগুলো বাড়ে বা কমে না। বিজ্ঞাপন খরচ এটা প্রতি বছর তাদের ফিক্সড। এছাড়া একটা পিরিয়ড কস্ট এটা, কারণ এটা সেলস বাড়াতে সহায়তা করে, এই জন্য এটা একটা সেলিং কস্ট। 8 নাম্বারটায় বলেছে দ্য সেলস পারসন আর পেইড আ কমিশন অফ $30 ফর ইচ টেবিল সোল্ড। একজন সেলস পারসন আছে, বিক্রয় কর্মী আছে, যাকে কমিশন দিতে হয় প্রতি টেবিল বিক্রির জন্য $30। তার মানে একটা টেবিল বিক্রি করতে পারলে সে $30 করে কমিশন পায়, 2টা টেবিল বিক্রি করতে পারলে $60 পায়। এইভাবে করে যত টেবিল সে বিক্রি করতে পারে, যত অ্যাক্টিভিটি বাড়ে তার সেলসের কমিশনও তত বাড়তে থাকে। তার মানে এটা একটা ভ্যারিয়েবল কস্ট। পাশাপাশি এটা একটা পিরিয়ড কস্ট, যেহেতু এটা সেলস বাড়ায়,
সে সেলস বেশি করতে পারলে কমিশন সে বেশি পায়, এটা একটা সেলিং কস্ট, এই জন্য এটা একটা পিরিয়ড কস্ট। 9 নম্বরটাই বলেছে ইনস্টেড অফ প্রডিউসিং দ্য টেবিল তৈরি করার বদলে দ্য কোম্পানি কুড রেন্ট ইটস ফ্যাক্টরি স্পেস অফ ফর 50,000 পার ইয়ার। টেবিল তৈরি করার বদলে কোম্পানি তার ফ্যাক্টরির যে জায়গাটা আছে সেটাকে ভাড়া দিতে পারত, প্রতি বছর 50,000 টাকা। ভাড়া কিন্তু দেয় নাই, দিতে পারতো বলেছে। তার মানে এটা একটা অপরচুনিটি কস্ট। একটা অপরচুনিটি নিতে গিয়ে, মানে টেবিল তৈরি করতে গিয়ে যেই অপরচুনিটিটা ওরা মিস করে ফেলেছে। একই সাথে দুইটা জিনিস সম্ভব না, হয় ওই জায়গাটায় তারা টেবিল তৈরি করবে অথবা এটাকে ভাড়া দিবে, কিন্তু তারা চুজ করেছে তারা টেবিল তৈরি করবে, কিন্তু তারা কি করতে পারতো, ভাড়া দিতে পারতো। এই জন্য এটা একটা অপরচুনিটি কস্ট বা ফরগন বেনিফিট, যেটা আমরা ছেড়ে দিয়ে এসেছি। এটা অন্য আর কোনো কস্ট হবে না, কারণ এই খরচটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই আসলে, এটা আসলে ওদের হয় নাই, কিন্তু এটা হতে মানে এই বেনিফিট ওরা পেতে পারতো, ফরগন এই বেনিফিট ওরা পেতে পারতো, এই জন্য এটাকে বলছি আমরা অপরচুনিটি কস্ট। এই ছিল আমাদের একটা উদাহরণ। এরপরে আমরা দেখেছিলাম হাইলো মেথড। হাইলো মেথড মানে হচ্ছে আমরা যখন বলেছিলাম যে মিক্সড কস্টের কথা, একটা খরচের ভেতর বা একটা কস্টের ভেতরে যখন দুইটা এলিমেন্ট থাকে তখন আমরা কিভাবে সেটাকে আলাদা করব, কতটুকু ফিক্সড, কত অংশ, কতটুকু ভ্যারিয়েবল অংশ, সেটা আমরা একটা মেথডের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। সেই মেথডটার নাম হচ্ছে হাইলো মেথড। এখানে কি লিখেছি একটু দেখি, পড়ি চলেন। দ্য হাইলো মেথড ইজ ওয়ে অফ অ্যাটেম্পটিং to separate the fixed and variable cost given a limited amount of data. যখন আমাদের ডেটাগুলো লিমিটেড অ্যামাউন্ট থাকবে তখন এই ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্টটাকে আলাদা করার জন্য যে মেথডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে হাইলো মেথড। এটা হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি এবং লোয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটিটাকে মাথায় নিয়ে তারপর টোটাল কস্টটা এবং ইচ লেভেলটাকে কম্পেয়ার করে তারা এটা বের করে। আমরা একটা উদাহরণ দেখলে এটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হব। ও তার আগে আমরা কিছু সূত্র পড়েছিলাম। প্রথমে যে সূত্রটা পড়েছিলাম সেটা হচ্ছে একটা কস্ট ফর্মুলা। কস্ট ফর্মুলা মানে হচ্ছে আমরা কস্টটা আসলে কিভাবে প্রেজেন্ট করি, একটা যে কোন টোটাল কস্ট সমান সমান আসলে কি। তো এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা আসলে ওই পুরো এ প্লাস বি এক্সের উপর ডিপেন্ডেন্ট। এ বাড়লে বা বি বাড়লে, যে কোনো একটা বাড়লে ওয়াইটাও কি হবে, চেঞ্জ হবে, বা যে কোনো একটা কমলে ওয়াইটাও চেঞ্জ হবে। তাহলে এখানে ওয়াই হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এ হচ্ছে গিয়ে এখানে আমাদের ফিক্সড কস্ট, এর সাথে কিন্তু আশেপাশে কিছু নাই। আর বি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, যেটা এক্সের সাথে সাথে বা অ্যাক্টিভিটির সাথে সাথে ভ্যারি করে। এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর বি হচ্ছে গিয়ে তার ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের কস্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। আমরা ভ্যারিয়েবল কস্টগুলোকে বের করার জন্য একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে কস্ট চেঞ্জেস ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে হচ্ছে এই যে আমরা টেবিল তৈরি করা বারবার বলছি, এটা একটা অ্যাক্টিভিটি। আর টেবিল তৈরি করতে খরচ কতটুকু লাগছে এটা হচ্ছে কস্ট। তাহলে এই চেঞ্জ, কোনো অ্যাক্টিভিটির মধ্যে যদি কোনো চেঞ্জ আসে সেই চেঞ্জটাকে আমরা উপরে বসাবো, এটাকে ভাগ করব অ্যাক্টিভিটির ভিতরে যদি কোনো চেঞ্জ আসে, তাহলে আমরা কি পেয়ে যাব, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। পার ইউনিট মানে হচ্ছে প্রতি, টেবিল প্রতি, পেশেন্ট প্রতি, তারপর ঘর প্রতি, আমরা বলি না ঘর প্রতি মাথা পিছু, যেমন মানে প্রতিজন, জন প্রতি, এই প্রতিগুলো হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে কস্ট ইন চেঞ্জটা কীভাবে একটু ভেঙে লিখতে পারি? কস্ট ইন চেঞ্জটা ভেঙে লিখতে পারি কস্ট অ্যাট দ্য হাই লেভেল অফ অ্যাক্টিভিটি, একদম হায়েস্টে কত খরচ আর একদম লোয়েস্টে কত খরচ, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে আমাদের চেঞ্জেস ইন কস্ট। আর অ্যাক্টিভিটি চেঞ্জটা কীভাবে বের করতে পারি, হাই অ্যাক্টিভিটি কত ছিল আর লো অ্যাক্টিভিটি লেভেল কত ছিল, এই দুইটার চেঞ্জটাই হচ্ছে আমাদের চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি। এখানে হাই লো বলতে আসলে বুঝিয়েছি সর্বোচ্চ সংখ্যা, যেমন খরচ যদি 1 2 3 4 5 হয় তাহলে 5 হচ্ছে গিয়ে সর্বোচ্চ, 1 হচ্ছে সর্বনিম্ন। এইভাবে আমি আসলে সর্বোচ্চ সংখ্যা দ্বারা বুঝিয়েছি হাই লেভেল আর লো লেভেল। এছাড়াও ফিক্সড কস্ট এলিমেন্টের একটা সূত্র পড়েছি আমরা, এটা সমান সমান হচ্ছে টোটাল কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট এলিমেন্ট। একদম সহজ, কারণ আমরা সকলেই জানি টোটাল কস্ট সমান সমান হচ্ছে ফিক্সড প্লাস ভ্যারিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট সমান সমান কি, টোটাল কস্ট থেকে জাস্ট ভ্যারিয়েবল কস্ট এলিমেন্টটাকে বাদ দিয়ে দিলে ফিক্সড কস্ট এলিমেন্টটা পেয়ে যাব। এরপর আমরা একটা ছোট্ট উদাহরণ দেখেছিলাম। উদাহরণটাই বলেছে
Ajialia Hills Hospital would like to cost formulate linking the administrative cost involved in the admitting patients to the number of patient admitting during a month. ওরা জানতে চাচ্ছে একটা মাসের মধ্যে ওদের কতটুকু ফিক্সড এবং কতটুকু ভ্যারিয়েবল, কিন্তু এখানে যেটা দেয়া আছে তথ্যের ভেতরে সেখানে কিছু মাস বলা আছে, মে থেকে ডিসেম্বর পর্যন্ত, নাম্বার অফ পেশেন্ট অ্যাডমিটেড, কতজন ভর্তি হয়েছে পেশেন্ট সেটার তথ্য দেয়া আছে, পাশাপাশি ওদের ডিপার্টমেন্টাল টোটাল খরচটা দেয়া আছে, একজন পেশেন্ট ভর্তি হলে তাদের খরচ কীরকম সেগুলো দেয়া আছে, প্রতি মাসের খরচটা দেয়া আছে। তো এর মধ্যে কিছু আছে হচ্ছে ফিক্সড, কিছু হচ্ছে ভ্যারিয়েবল। আমাদেরকে বলা হয়েছে ইনস্ট্রাকশনে ইউজ দ্য হাইলো মেথড টু এস্টিমেট ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কম্পোনেন্টস অফ অ্যাডমিটিং কস্ট। এই যে অ্যাডমিটিং কস্ট এর মধ্যে ফিক্সড কতটুকু আর ভ্যারিয়েবল কতটুকু এটা বের করো। বের করার পরে 2 নম্বরে বলেছে এক্সপ্রেস দ্য ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কম্পোনেন্ট অফ অ্যাডমিটিং কস্ট অ্যাজ এ কস্ট ফর্মুলা ইন দ্য ফর্ম অফ y = a + bx। তার মানে আমাদেরকে ওই খরচটা বের করার পরে সেটাকে সাজিয়ে লিখতে বলেছে এই ফর্মুলা অনুযায়ী। আগে প্রথমে তাহলে বের করি, তারপর সাজিয়ে লিখব। আচ্ছা, এখানে সলিউশনটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে প্রথম স্টেপটাই হচ্ছে আমাদেরকে হাই এবং লো মেথডটা অনুযায়ী আমাদের হাই অ্যাক্টিভিটি এবং লো অ্যাক্টিভিটি বের করতে হবে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে আমরা দেখব নভেম্বরে হচ্ছে ওদের সবচেয়ে লো পেশেন্ট ছিল, মানে সবচেয়ে কম পেশেন্ট ছিল 1100 পেশেন্ট, আর জুনে ওদের সর্বোচ্চ পেশেন্ট ছিল মানে 1900 পেশেন্ট। তার মানে আমাদের সবচেয়ে হাই অ্যাক্টিভিটি হচ্ছে জুন আর সবচেয়ে লো অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের নভেম্বর। তাহলে আমরা এখন কি করব, এই দুইটার মধ্যে পার্থক্যটা বের করব। প্রথমে কি করেছি, আমরা মাস এই পাশে লিখেছি, তারপর লিখেছি নাম্বার অফ পেশেন্ট অ্যাডমিটেড, মানে ওই কথাটাই, ওই হেডিংটাই এখানে জাস্ট কপি করেছি। তাহলে এখান থেকে আমরা প্রথমে হাই অ্যাক্টিভিটি লেভেল জুন এটা লিখেছি 1900 পেশেন্ট আর 15,200 টাকা খরচ। আর তারপরে কি করেছি, লো অ্যাক্টিভিটি লেভেল লিখেছি নভেম্বরে 1100 পেশেন্ট 12,800 টাকা খরচ। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 800 পেশেন্টের আর 2,400 টাকা খরচের পার্থক্য। এখন আমরা কি করেছি, আমাদের যে সূত্র ছিল ভ্যারিয়েবল কস্ট এলিমেন্টটা বের করার, সেই সূত্রে আমরা চেঞ্জেস ইন কস্টের জায়গায় 2,400 বসিয়েছি, কারণ এটাই হচ্ছে আমাদের চেঞ্জ, আর চেঞ্জেস ইন অ্যাক্টিভিটির জায়গায় 800 পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে এটা লিখেছি। অ্যাক্টিভিটিটা সবসময় মনে রাখবেন, অ্যাক্টিভিটিটা কখনোই খরচ না। অ্যাক্টিভিটি মানে হচ্ছে গিয়ে পেশেন্ট বাড়লো বা কমলো, টেবিল তৈরি বাড়লো বা কমলো, কাপড় তৈরি বাড়লো বা, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, কাজ আর কি। তো আমাদের এটা ভাগ করে আমরা পেয়েছি 3 পার পেশেন্ট অ্যাডমিটেড। তার মানে হচ্ছে প্রতি অ্যাডমিটেড পেশেন্টের জন্য $3 করে ভ্যারিয়েবল কস্ট। তাহলে এখন আমরা কিভাবে ফিক্সড কস্ট এলিমেন্টটা বের করব, আমরা ফিক্সড কস্ট এলিমেন্টটা বের করব টোটাল কস্ট থেকে ভ্যারিয়েবল কস্ট এলিমেন্টটাকে বাদ দিলে আমরা ফিক্সড কস্টটাকে পেয়ে যাব। আমরা টোটাল কস্ট তাহলে কোনটা ধরবো, এখানে টোটাল কস্ট তো অনেকগুলোই আছে, 15,200 আছে, 12,800। আমরা হাই লো মেথডের থেকে যে কোনো একটা ধরবো। এখানে আমরা হাই ধরে করেছি, আপনি চাইলে লোটা ধরেও করতে পারেন, একই অ্যান্সার আসবে। তাহলে আমরা হাইটাকে ধরে 15,200 এটাকে টোটাল কস্ট ধরলাম। ওই সময়ে আমাদের ভ্যারিয়েবল কস্ট এলিমেন্ট হচ্ছে $3 পার পেশেন্ট। এখন আমরা সরাসরি তো এখানে 1900 পেশেন্ট ভ্যারিয়েবল কস্ট বসায় দিতে পারি না। ভ্যারিয়েবল কস্ট বের করার জন্য আমাদেরকে ওই যে 1900 পেশেন্টকে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে সেটা খরচে পরিণত হবে, তাই না? সবসময় খেয়াল রাখবেন যে খরচ থেকে খরচ বাদ যাচ্ছে কিনা। এমন করিয়েন না আবার যে টোটাল কস্ট 15,200 লিখেছেন, এখান থেকে 1900 পেশেন্ট বাদ দিয়ে দিচ্ছেন, ওরকম হবে না। খরচ থেকে খরচটাকে বাদ দিতে হবে। তাহলে 15,200 হচ্ছে টোটাল কস্ট, আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 1900 পেশেন্ট ইনটু 3, কারণ হচ্ছে প্রতি পেশেন্ট প্রতি খরচ $3। টোটাল আসে বোধহয় 5,700 এরকম কিছু একটা আসে, 3 দিয়ে গুণ করলে। তাহলে এটা থেকে বাদ দিলে 15,200 থেকে বাদ দিলে থাকে হচ্ছে 9,500 টাকা। এটাই হচ্ছে আমাদের ফিক্সড কস্ট এলিমেন্ট। তার মানে এই টোটাল 15,200-র মধ্যে 9,500 হচ্ছে ফিক্সড, বাকিটুকু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তাহলে আমরা কস্ট ফর্মুলা অনুযায়ী এটাকে কীভাবে লিখতে পারি, y = আমরা বলেছিলাম y = a + bx। এখানে a হচ্ছে ফিক্সড কস্ট, তাহলে আমরা ফিক্সড কস্ট কত পেয়েছি, 9,500 প্লাস ভ্যারিয়েবল কস্ট হচ্ছে $3 ইন্টু x। এক্স মানে হচ্ছে যত পেশেন্ট বাড়বে এখানে তত বসায় দিব।
এটা হচ্ছে আমাদের কস্ট ফর্মুলা অনুযায়ী প্রকাশ করা। তাহলে এই ইকুয়েশনটা দ্বারা আমরা কি বুঝতে পারি? ইকুয়েশনটা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের টোটাল কস্ট সমান সমান হবে ৯৫০০ যোগ 3x মানে হচ্ছে $3 পার পেশেন্ট। এখন এখানে যদি 100 পেশেন্ট হয় তাহলে টোটাল কস্ট কত হবে? জাস্ট এক্সের জায়গায় 100 বসায় দিবেন, 300, আর হচ্ছে কি এখানে যোগ হবে ৯৫০০ সাথে 300 যোগ করলে ৯৮০০। তার মানে 100 পেশেন্ট যদি হয় টোটাল তাহলে ওদের খরচ হচ্ছে ৯৮০০। 200 পেশেন্ট হলে খরচ আরও বেশি, 300 পেশেন্ট হলে খরচ আরও বেশি। এইভাবে করে করে ওদের খরচটা কি করবে? ভ্যারি করবে। এই ছিল আজকের লেকচার। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।